জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে এখন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন। ৪৯তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। ফিলিস্তিনকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালের স্বীকৃতি। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ ফিলিস্তিনি নিহত। লেবাননে ইসরায়েলি হামলায় ৩ শিশু সহ নিহত ৫, নিহতদের ৪ জনই মার্কিন নাগরিক। এবং কলম্বোতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুর ২টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি শারমিন ফেরদৌসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট গতরাত ১টা ৪০ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। সফর সঙ্গী হিসেবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াতের নেতা নকিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বিগত ১ বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘের রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্ম পরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্বর্ধনা অনুষ্ঠানে এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল। এই মামলার ৪৯তম সাক্ষী রাজধানীর মোহাম্মদপুরে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে সকালে আজ ২০তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলাটির ৪৯তম সাক্ষী রাজধানীর মোহাম্মদপুরের শহীদ সৈকতের বোন আফরোজা সেবন্তীর সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল ১। এর আগে ১৯ দিনে এই মামলার ৮১ জন সাক্ষীর মধ্যে ৪৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল। সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তার বিচারের ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদের জবানবন্দি গতকাল শেষ হয়েছিল, জেরা বাকি ছিল। আজকে জেরা সম্পন্ন হলো কিছুক্ষণ আগে। এবং এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা, কিভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি পরিচিত লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে ১৪ জনকে দাফন করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন।
এই বর্ণনার পর গতকাল যে শুরু হয়েছিল, আজকে সম্পূর্ণ জেরা করেছেন। বিভিন্ন পর্যায়ে ওনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি যথার্থ এবং সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে তার উত্তর দিয়েছেন। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলাটির ৬ষ্ঠ সাক্ষী জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ানের জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সাক্ষ্যে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি। এর আগের ৬ দিনে এই মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতারে থাকা ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অল্প বয়সীদের উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা। অলস জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, ধূমপান ও মদ্যপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন করাকেই এই রোগের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। একসময় বলা হতো উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদেরই হয়ে থাকে, কিন্তু সময়ের পালাবদলে খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ু দূষণ সহ নানা কারণে তরুণদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি। দেশে মোট মৃত্যুর ৭১% জন্য দায়ী উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে ১৯%রই অকাল মৃত্যু হয়। আশঙ্কার বিষয় হলো দেশের ৫০% মানুষ জানেই না তার উচ্চ রক্তচাপ রয়েছে। তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে সচেতনতাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায় ৫০% লোকই জানে না যে তার হাইপারটেনশন। যারা জানে তারাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। একটা হলো ডিটেকশন এবং মানুষ বোঝা যে এই রোগটা তার, এবং সাফারিংসটা কিন্তু প্রথম তার ভিতরেই পড়ে। এই রোগটা কিন্তু ভালো হয়ে যায় না। এই মেসেজটাও মানুষের জানা উচিত, এবং এটা তার সারা জীবনের জন্য কেউ যাতে আক্রান্ত হলে তাকে সারা জীবন এটা বয়ে বেড়াইতে হবে। বর্তমানে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে হলে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন আনতে হবে। মানসিক যে স্ট্রেস, তরুণীরা ইদানিং যেটা হয় যে স্ক্রিনে অনেক সময় দেয়, মোবাইল, ট্যাব বা বিভিন্ন রকমের আইপ্যাডে অনেক সময় তারা দিয়ে থাকে, যার কারণে তাদের ঘুমে ব্যাঘাত ঘটে। তারা অনেক রাত করে ঘুমায়, সকালে ঠিকমতো উঠতে পারে না, এবং স্কুল কলেজে যখন যায় পড়াশোনার একটা স্ট্রেস থাকে, সাথে সাথে অন্যান্য মানসিক যে স্ট্রেসগুলো, এই স্ট্রেসের কারণেও তার উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব দেখা দেয়। উচ্চ রক্তচাপের ঝুঁকি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এই রোগের ঔষধ প্রদান করা হলেও তা যথেষ্ট নয় উল্লেখ করে এই ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় ৪ মার্কিন নাগরিক সহ ৫ জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে ৩ জনই শিশু। লেবানন সরকার গতকাল একথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর এক নেতাকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিন্ত জেবেলে হামলা চালায়। ওই হামলায় বেসামরিক লোকদের প্রাণহানির ঘটনা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি এক শোক বার্তায় জানিয়েছে হামলায় নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক, এক পিতা ও তার ৩ সন্তান রয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি জানিয়েছে হামলায় নিহত ওই ৩ সন্তানের মায়ের অবস্থাও আশঙ্কাজনক। So I think with the Lebanese government backtracking, I think that has led Israel to carry out these escalations.
Before the attack which took place today, there was another attack. It issued these warnings. It placed certain Lebanese buildings. It placed a red mark on. বাগরাম ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের কাছে সোপর্দের ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় আফগানিস্তান। একই সাথে দেশের এক বিন্দু ভূমিও কাউকে ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বাগরাম ঘাঁটি ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পর কাবুলে অনুষ্ঠিত এক সভায় এই বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফসিহুদ্দিন ফিতরত। আফগান সেনাপ্রধান বলেন, আফগানবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা দেশের এক বিন্দু জায়গার ব্যাপারেও কোনো সমঝোতা করব না এবং এটি কোনোভাবেই সম্ভব নয়। কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি ফজলুল কাহের আল কাজী জানান, ফিতরত বলেছেন যে তারা কোনো অহংকারী বা স্বৈরাচারী শক্তিকেই ভয় পান না। গত ২০ বছর যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে করা যুদ্ধই এই মনোভাব প্রকাশের জন্য যথেষ্ট। আফগান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে বলেন যে তারা যেন চুক্তি অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে কোনো হুমকি না দেয় এবং শক্তি প্রয়োগের চেষ্টা না করে। তারা আরও জানিয়েছে, ওয়াশিংটন ও কাবুলের দ্বিপক্ষীয় আলোচনায় জানানো হয়েছিল যে আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব উভয়ের কাছেই সর্বোচ্চ গুরুত্ব পাবে। গাজার প্রতিটি ভোর যেন নতুন করে মৃত্যুর মিছিল। শিশুদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ, কিন্তু সেই কান্না পৌঁছায় না বিশ্ব নেতাদের কানে। একের পর এক বোমা হামলায় ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল। মানুষ বেঁচে থাকার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমরা ভাবি যুদ্ধ মানেই গোলাগুলি, ক্ষেপণাস্ত্র কিংবা বোমা। গাজায় যুদ্ধটা আরও গভীর, আরও নিষ্ঠুর। যুদ্ধ মানে একজন মা তার সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারছে না। যেদিন খাবার জুটে সেদিন তা হয়তো 1 কাপ গরম পানি আর তাতে 2 মুঠো মসুর ডাল কিংবা 2 টুকরো পাস্তা। এটা শুধু দারিদ্র্যের গল্প নয়, এটি একটি জাতির বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র বানিয়ে যুদ্ধ চালানোর মতো একটি অবস্থা। ফিলিস্তিন ভিত্তিক গবেষক ফুয়াদ আবু সাইদ গাজার বর্তমান পরিস্থিতিকে কাঠামোগত